কোর্স কারিকুলামটা ডিজাইন করা একদম টোটালি ফ্লোরের সাথে রিলেট করে। এই নলেজগুলো মার্চেন্ডাইজিং, প্ল্যানিং, এইচআর, কমপ্লায়েন্স যাদের আছেন তাদের অবশ্যই লাগে। পাশাপাশি প্রোডাকশনে যারা আছেন তারা বেশি বেনিফিট পাবে, আইতে যারা আছেন তারাও ভালো পরিমাণে বেনিফিট পাবে। গার্মেন্টসের ওভারঅল যা সিনারি, আমাদের ফ্যাক্টরিতে যত ধরনের লোক আছে, ফ্যাক্টরি বলি বা হেড অফিসে বলি, যত মানুষ আছে সবার আই মাইন্ডসেটটা দরকার। রিসোর্সের বেস্ট ইউটিলাইজেশন এনশিওর করা হলো ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর কাজ। আমাদের রিসোর্স কয়টা? ম্যান, মেশিন, ম্যাটেরিয়াল, মেথড আর ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি। এই পাঁচটা রিসোর্সের বেস্ট ইউটিলাইজেশন হলো ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর কাজ। এটা কি শুধুই আইরা করবে? ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং তো একটা কনসেপ্ট। এই রিসোর্সের বেস্ট ইউটিলাইজেশন কি শুধু এরাই করে? সবাই করে। তার এন্ড থেকে সে যে রিসোর্সগুলো ব্যবহার করতেছে সেখানে কিভাবে বেস্ট ইউটিলাইজেশন এনশিওর করা যায় সেটাই এই কোর্সের গোল। আইরা হয়তো এটার পিছনে ডেডিকেটেড থাকে, বাট কাজটা সবাই কম বেশি করে। সো আমরা যদি আমাদের একটু টপিকের মধ্যে ঢুকি, আমরা প্রথমে আরএমজির স্ট্যাটাস দেখব বাংলাদেশে, দেন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এবং এটার অ্যাপ্লিকেশন এখানে দেখব। প্রোডাকশন এবং প্রোডাক্টিভিটি এই দুইটা শব্দের রিলেশনশিপ সম্পর্কে জানবো। তারপরে প্রোডাকশন কস্টের ড্রাইভার কি, ম্যানুফ্যাকচারিং এ কোন জিনিসটা প্রোডাকশন কস্টকে ডিটারমাইন করে সেটা বুঝবো। দেন হলো প্রোডাক্টিভিটি কমিয়ে দেয় এমন বিষয়গুলো জানবো। ওকে, দেন বাংলাদেশ মোটামুটি 150টা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের উপর কাজ করে আর মোর দ্যান 100 কান্ট্রিতে এক্সপোর্ট করে যাচ্ছে। আমাদের প্রায় 45 লাখ পিপল এই সেক্টরে কাজ করতেছে, যাদের 60%ই ফিমেল। আমাদের ওয়ার্কফোর্সগুলো হাইলি স্কিল থাকে, ন্যাচারালি সাধারণত স্কিল থাকে, এটা আমাদের একটা স্ট্রেংথ। আমাদের দেশে অটোমেশনের উপর ইনভেস্টমেন্ট খুব র্যাপিড গতিতেই বাড়ছে, ভালো খবর। তারপরে সাস্টেইনেবিলিটিতে বাংলাদেশ খুব ভালো পজিশনে আছে। ওয়ার্ল্ডের টপ 10 গ্রিন ফ্যাক্টরি। কার্বন এমিশন একটা এরিয়া, গ্রিনের হলো কমন ইয়া হলো আপনি এনার্জি সেভ করবেন আর হলো পরিবেশ বান্ধব কর্মকাণ্ড থাকবে। সেটার কিছু ইন্ডেক্স আছে, ওই ইন্ডেক্সের স্কোরের উপর ভিত্তি করে আপনি কোন লেভেলে আছেন ডিটারমাইন হয়। তো ওয়ার্ল্ডের টপ 10 গ্রিন ফ্যাক্টরির মধ্যে 7টাই বাংলাদেশে। এদিক দিয়ে চায়নার থেকে আগে আছে অনেক বাংলাদেশ, তাই না? রাইট নাও 200+ গ্রিন ফ্যাক্টরি আছে বাংলাদেশে এবং অনেকগুলা অনগোয়িং আছে। ওকে, দেন হলো গভর্নমেন্টের দিকে যদি আসি, গার্মেন্ট সেক্টরের জন্য বাংলাদেশ সরকার থেকে বিভিন্ন ধরনের ক্যাশ ইনসেন্টিভ চালু আছে, যেটা কিনা এই সেক্টরটা গ্রো করতে হেল্প করে। স্মার্ট বাংলাদেশের একটা গোল আছে, স্মার্ট বাংলাদেশ 2041। স্মার্ট বাংলাদেশের মেইন গোল হলো 4IR এর যে রিকোয়ারমেন্ট আছে বা যে ক্যারেক্টার আছে ওইটার সাথে বাংলাদেশকে ফিট করানো। এটার পিছনে এআই বা রোবোটিক্সের পিছনে $1 বিলিয়ন ইনভেস্টমেন্টের প্ল্যান আছে সরকারের। সো বাংলাদেশ সরকার এই শেখ হাসিনার অনেক খারাপ কর্মকাণ্ডের পাশাপাশি বেশ কিছু ভালো জিনিসও ছিল, এটা তার একটা। দেন হলো SEZ 2500 নারায়ণগঞ্জে জাপানিজ একটা ইকোনমিক জোন ক্রিয়েট করছে, যেটার মূল ফোকাস হলো টেক রিলেটেড ইনভেস্টমেন্ট হবে ওখানে, নট গার্মেন্টস।
হাইটেক রিলেটেড ইন্ডাস্ট্রি এই জন্য হবে। দিস ইজ অ্যানাদার স্ট্রেংথ ফর বাংলাদেশ। আমরা যদি সাপ্লাই চেইন বা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ বলি, আমরা যদি নিট এরিয়াতে যাই, নিট গার্মেন্টসে মোস্টলি বাংলাদেশ থেকেই একদম স্পিনিং থেকে শুরু করে ফেব্রিক পর্যন্ত চলে আসতেছে। অ্যাক্সেসরিজও আমরা বেশ ভালো আগে গেছি। ওভেন পার্টে আমাদের ঘাটতি আছে, আবার কোনো ফ্যাক্টরি ফেব্রিক এক্সপোর্টও করে। জাবের জুবারের নাম শুনছেন না? প্রচুর পরিমাণে এরা ফেব্রিক এক্সপোর্ট করে বাইরে। সো ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আমাদের মোটামুটি শক্তিশালী আর কি। দেন আমাদের প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন মোটামুটি ভালোই হয়েছে, একদম বেসিক স্টাইল থেকে হাই এন্ড গার্মেন্টস, ফ্যান্সি স্টাইল, এগুলোর দিকে আমরা মোরলেস পেনিট্রেট করে ফেলেছি। টেকনোলজি অ্যাডাপ্টেশনের দিকেও আমরা বেশ ঝুঁকতেছি। আমাদের অনেক ফ্যাক্টরিতে ইআরপি আছে, বহু ফ্যাক্টরি এই এআই নিয়ে কাজ করছে, এআই ড্রিভেন প্রোডাক্টিভিটি বা ডিসিশন মেকিং বা কোয়ালিটি ইত্যাদি নিয়ে কাজ করতেছে। দেন হলো একটা লেভেল পর্যন্ত আমাদের জিএসপি ফ্যাসিলিটি ছিল শেষের পথে, তাই না? তারপরে কিছু ট্রেড এগ্রিমেন্ট হাবিজাবি এগুলো বাংলাদেশের মানে বহির্বিশ্বের সাথে স্ট্রেন ছিল, যদিও সামনে এগুলো থাকছে না। দেন কোভিড-19 আমাদের একটা ইকোনমিক স্লোডাউন ছিল, তাই না? থাকলেও পরবর্তীতে এটা খুব শর্ট টাইমের ভিতরে রিকভারি করে ফেলছে। দেন আরেকটা স্ট্রেংথ হলো আমাদের দেশের টার্গেট আছে 2030 সালের মধ্যে এই ইন্ডাস্ট্রি থেকে 100 বিলিয়ন এক্সপোর্ট করব। এগুলো ভালো খবর বললাম, কিছু খারাপ খবর দেখি। ট্যারিফ ফিগারটা আপডেট করা হয়নি, সর্বশেষ যেটা হয়েছে এটা দিয়ে 35% হয়েছে বোধ হয় ট্যারিফ এরিয়াটা, তাই না? 36। সো এইটা আমাদের জন্য সার্টেনলি একটা চ্যালেঞ্জিং ইস্যু। মানে হতাশার ব্যাপার হলো এই অ্যাডিশনাল কস্টটা বায়াররা নেওয়ার চেষ্টা করতেছে ফ্যাক্টরি থেকে। বহুত ফ্যাক্টরি লসে অর্ডার নিয়ে ফেলতেছে, খুবই অস্থির অবস্থা বিরাজ করতেছে এই মুহূর্তে। তারপরে ইকোনমিক একটা অস্থিরতা এর কারণে সৃষ্টি হয়েছে, এইটা একটা। তারপরে ওই যে ওয়ার, বিভিন্ন যুদ্ধ হচ্ছে, সবকিছু মিলে সারা বিশ্বজুড়ে অস্থিরতা চলতেছে। পাশাপাশি রিসেন্ট একটু শান্ত হলেও তত্ত্বাবধায়ক আসার পরপরই, নতুন ইন্টারিম গভর্নমেন্ট আসার পরপরই প্রচুর আনরেস্ট দেখা গেছে, এবং এই আনরেস্টের ফলাফল স্বরূপ অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। গত সপ্তাহেও আশুলিয়ার কোন একটা এলাকায় আনরেস্টের গল্প শুনলাম। সেই আনরেস্ট হওয়া মানেই হলো ইন্ডাস্ট্রিকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া। এটার পিছনেও একটা নেগেটিভ ফোর্স ইন্ধন যোগাচ্ছে। দেন এনার্জিতে আমরা খুব বাজে অবস্থানে আছি। গ্যাস নিয়ে তো রীতিমতো সাফার করে, বিশেষ করে টেক্সটাইল যারা আছে। আপনার শীতকালটা সাংঘাতিক সাফারিংসের ভিতর দিয়ে শেষ হয় আমাদের। ইভেন ইলেকট্রিসিটি নিয়েও আমরা আমাদের যে ডিমান্ড সেটা পাই না। দেন আছে হলো অর্ডার ফ্লাকচুয়েশন। 2024-এ সরকার পরিবর্তনের পরে একটা ধাক্কা পাইছি, এই মুহূর্তে আর একটা ধাক্কা যাচ্ছে। অনেক ভালো ভালো ফ্যাক্টরি, অনেক বড় বড় ফ্যাক্টরি অর্ডার নেই। দেন আমরা যদি সামনে আগাই, গ্লোবাল কম্পিটিশনে ভিয়েতনাম, টার্কি, ইথিওপিয়া এরা যেভাবে আগায় যাচ্ছে, আমরা ওদের কনটেক্সটে একটু পিছনে আছি। জব লসের একটা ঘটনা আমাদের এই সেক্টরে নিয়মিতই চলতেছে, সেই কোভিড থেকে শুরু হয়েছে। প্রতিনিয়ত চাকরি হারাচ্ছে মানুষ। কমপ্লায়েন্সের দিক থেকে বা সাস্টেনেবিলিটির দিক থেকে আমাদের
উপর চাপ প্রচুর বেড়ে যাচ্ছে। এখন এই যে এই জিনিসটা কার্বন ফুটপ্রিন্টটা ব্যাপকভাবে বাইরের দিক থেকে চাপায় দেওয়া হচ্ছে। কার্বন ফুটপ্রিন্ট আমরা বুঝি, আমরা ওয়েদারে কতখানি কার্বন দিচ্ছি, ফ্যাক্টরিগুলো থেকে কতখানি কার্বন ডাই অক্সাইড এনভায়রনমেন্টে দিচ্ছি, এটার একটা মেজারমেন্ট স্কেল আছে, সেটাকে বলা হচ্ছে কার্বন ফুটপ্রিন্ট। সিমিলারলি ওয়াটার নিয়ে প্রচুর প্রেশার আসতেছে, ওয়াটার কনজাম্পশন। একদম বাইং অফিস থেকে টেকনিক্যাল অডিটের ভিতরে ফলো করে একটা পয়েন্টই আছে, ওইটার উপর স্কোর আছে, আপনার পার কেজি ফেব্রিকে কত লিটার পানি ব্যবহার করতেছেন ফেব্রিক প্রডিউস করতে গিয়া। কারো ধারণা আছে কত লিটার ব্যবহার হয় 1 কেজি ফেব্রিক তৈরিতে? আজ থেকে 8-10 বছর আগে রাফলি 200-র কাছাকাছি ইউজ হইতো, মানে 150-180 লিটার পার কেজিতে ব্যবহার হতো। এখন অ্যাডভান্স মেশিনের সুবাদে সেটা কমতে কমতে 70-80-তে আসছে। এবার রাইট তো বহুত আগে থেকেই কড়াকড়ি অনেক। এরপরে গ্লোবাল ইকোনমিক্স আনসার্টেনিটি যেটা আসছে, এটার আনসার্টেনিটি বলা যায় না, এটা আবশ্যক হয়ে গেছে। শর্ট লিড টাইমের অর্ডার চাচ্ছে, ছোট ছোট ভলিউম আসতেছে। আমাদের ফ্যাশন ট্রেন্ড খুব র্যাপিডলি চেঞ্জ হয়ে যাচ্ছে। কিছু কিছু বাইরে আছে 2 মাস পর পর ডিজাইন চেঞ্জ করে ফেলে। সো এটা আমাদের জন্য একটা বিগ চ্যালেঞ্জ, এবং প্রাইসের প্রেশার তো আছেই। আমি যখন প্রথম গার্মেন্টসে ঢুকি 2005 সালে, ওই সময় দেখতাম টি শার্টগুলোর সিএম থাকতো $4, এফওবি $2.5, $2.80 এরকম। বর্তমান টি শার্টের এফওবি $1, 10 cent, 20 cent এরকমও আছে। আর সিএম এভারেজে মনে হয় $2.5 নামছে বাংলাদেশের কনটেক্সটে। কিছু কিছু ফ্যাক্টরি $2 সিএমএও কাজ করতেছে, ইভেন $1.8 কাজ করে যাচ্ছে। 2005 সালে আমি সিএম পাইতাম $4। ওই সময় ওয়ার্কারদের স্যালারি কেমন ছিল জানা আছে? মিনিমাম ওয়েজ ছিল 900 টাকা অনলি 2004 সালে, 900 টাকা, আর প্রাইস ছিল $4। আর বর্তমান মিনিমাম হলো 12,500, আর প্রাইস কত? $2 বা $2.5। এরপরে কি থেমে আছে? থেমে নাই, প্রেশার বাড়তেছে, ডে বাই ডে বেড়েই যাচ্ছে। সেই দ্বিমুখী প্রেশারে খরচ তো বাড়বে, এতে কোনো ভুল নাই নাকি? ওইদিকে বাইরের দিক থেকে প্রাইস কমানোর চাপ। এই প্রেশার অ্যাডজাস্ট করতে গেলে আপনাদের মাইন্ডসেট চেঞ্জ করার বিকল্প নাই। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা পদক্ষেপে কস্ট ইফেক্টিভনেসটাকে বিবেচনায় নিতে হবে, এবং সেটার জন্য আপনার ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংটা জানতে হবে, শিখতে হবে। ওকে, কস্ট অফ প্রোডাকশন নিয়ে একটু কথাবার্তা বলে ফেললাম। দেন আর কি আছে? আমাদের ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে বেশিরভাগ এক্সপোর্ট করি। আমেরিকার দিকে আমাদের এক্সপোর্টের ভলিউম এখন পর্যন্ত কম। তো মার্কেট সেগমেন্টটা অনেক বেশি ওয়াইড না, এটা আমাদের জন্য একটা থ্রেট। যেই কান্ট্রিগুলোতে আমরা এক্সপোর্ট এখন কম করছি, ওইগুলোতে এক্সপোর্টের জন্য, যেমন জাপানে আমরা এক্সপোর্ট কম করি, চায়নাতেও কিন্তু বাংলাদেশ থেকে কিছু কিছু নাই। আমেরিকান কান্ট্রিগুলোতে এক্সপোর্ট করার জন্য বাংলাদেশ গভর্নমেন্ট থেকে বিশেষ প্রণোদনা দেওয়া আছে, ঘোষণা করা আছে, এই জন্যই যাতে আমাদের মার্কেট সেগমেন্টটা একটু ওয়াইড হয়ে যায়। ওকে, এগুলাই মোটামুটি মেজর থ্রেট। এই থ্রেটগুলো থেকে বাঁচার উপায় বের করতে হবে নাকি? বাই দ্য ওয়ে, এই যে গার্মেন্টস সেক্টরে আপনারা আছেন, কাজ করে যাচ্ছেন, যে আপনি এই সেক্টরের একজন কর্মী বা কর্মচারী বা একজন সদস্য, এই হিসাবে আপনি নিজেকে কিভাবে দেখেন? প্রত্যেকের ফ্যামিলি মেম্বার আছে। যদি 5 জন করে চিন্তা করেন, হয়তো পাবেন যে 2.5 কোটি জনবলের জীবিকা সরাসরি এখান থেকে।
দেখলে আমি যে রিক্সাটাই চড়তেছি, যেই বাড়িতে ভাড়া আছি, যেই দোকান থেকে কেনাকাটা করতেছি, প্রত্যেকটা ফ্যাক্টরিকে কেন্দ্র করে আশেপাশে কিছু মার্কেট প্লেস গড়ে উঠছে। মার্কেটের প্রত্যেকটা মানুষ, তারপরে আমরা যে ব্যাংকে স্যালারি যাচ্ছে, অনেক ইন্স্যুরেন্স কোম্পানি আছে বাংলাদেশে। যত ব্যাংক এবং ইন্স্যুরেন্স আছে এর 80% বেশি উঠছেই হলো গার্মেন্টস দিয়ে। এদের ইনকামের স্যুট বুট টাই করে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ওদের মূল ইনকাম সোর্স হলো গার্মেন্টস সেক্টর 80%-এর উপরে। তারপর ওই যে ট্রান্সপোর্টের গাড়ি যেগুলা মালামাল করতেছে, চিটাগাং এক একটা পোর্টে 5-6 হাজার করে শুধু লেবারই আছে। সো ওইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে দেখা যাবে 6 থেকে 7 কোটি পপুলেশন কমপক্ষে এই সেক্টরের উপর নির্ভরশীল। অলমোস্ট 1/3 অফ আওয়ার পপুলেশন বা মোর এই সেক্টরের উপরে ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি নির্ভরশীল। আবার সরকারের যদি বলেন, এক্সপোর্ট থেকে তো কিছু আর্নিং হচ্ছে সরকারের, আবার আমরা ইনকাম করে ইনকাম ট্যাক্স দিচ্ছি স্যালারির এগেইনস্টে। আবার সেই ইনকাম যেগুলো ট্যাক্স, যেটা আমার নিজের খরচ করার জন্য দিচ্ছে, এইটা থেকে যখন আমি প্রোডাক্ট কিনতেছি, ওই জায়গায় প্রত্যেকটা প্রোডাক্টে ভ্যাট বসানো, ওখান থেকেও টাকা পয়সা নিচ্ছে। সো যেহেতু 1/3 পপুলেশন এটার সাথে নির্ভরশীল, আবার 80% এক্সপোর্ট আর্নিং হচ্ছে, ইনকাম ট্যাক্স নিচ্ছে, আবার কোম্পানি যে এক্সপোর্ট করতেছে কোম্পানির বাৎসরিক ইনকামের উপরও ট্যাক্স নিচ্ছে। একটু ইনডেপ চিন্তা করলে হয়তো বা পাওয়া যাবে সরকারের যে খরচ আছে, এই খরচের হয়তো অর্ধেকের বেশি এই সেক্টর থেকে আসে। এক কথায় এটা হলো আমাদের গার্মেন্টসের অর্থনীতির মেরুদণ্ড। সো এই মেরুদণ্ডের একটা সৈনিক হিসাবে আমরা অবশ্যই প্রাউড ফিল করতেই পারি, এবং অনেক গর্বের সাথেই মানুষকে জানান দিতে পারি আমরা আমাদের থেকে এই দেশে অন্য কেউ কন্ট্রিবিউট করে না আমাদের চেয়ে বেশি। বুঝছেন? এই সেন্সটা আমার মোটামুটি চাকরি লাইফের প্রথম বছরেই চলে আসছিল, এবং পরিচয় জিজ্ঞেস করলে আমি কখনোই গোপন করার চেষ্টা করি নাই, এবং কেউ কথা শোনায় দিলে উল্টা আমিও একটু লেকচার দিয়ে দিতাম এইসব নিয়ে, যে বেটা তুমি হতভাগা, এই সেক্টরে আসতে পারো নাই। বুঝছেন? সো আসি সামনে আগাই। ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং দেখলাম, এক কথাই হলো অপটিমাইজেশন অফ রিসোর্সেস। এখানে বেশ কিছু বিষয় আসলে কনসিডার করা, ম্যাথমেটিক্যাল ব্যাপার আছে, ফিজিক্যাল ব্যাপার আছে, সোশ্যাল আসপেক্ট আছে, সবকিছু একসাথে কম্বাইন করে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংটা চলে আসছে। মেজর কন্টেন্ট এইগুলো: ফোরকাস্টিং, রাউটিং, শিডিউলিং, লাইন ব্যালেন্সিং, ব্রেক ইভেন, পার্ট সিপিএম, তারপরে প্রসেস ক্যাপাবিলিটি, কিউইং মডেল, মাস প্রোডাকশন, আর্গোনমিক্স, আরো অনেক কিছু আছে। আমরা বুয়েটে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছি 4 বছর জুড়ে। এখান থেকে জিস্ট অংশ আপনাদেরকে 11-12টা লেকচারে দেওয়ার চেষ্টা করা হবে। সো সার্টেনলি এগুলোর মধ্যে অনেক আইটেমই আমাদের কাভারেজে নাই। আমরা এই যে ওয়ার্ক স্টাডিটা বোল্ড করে রাখা, এটার পিছনে ফোকাস একটু বেশি দিব, যেহেতু এই পার্টে সরাসরি কিছু কাজ আছে। তারপরে এই যে আর্গোনমিক্স দেখছেন, আর্গোনমিক্স নিয়ে একটু আলাপ হবে, ম্যাটেরিয়াল হ্যান্ডেলিং নিয়ে কিছু আলাপ হবে। তো যেগুলা বেশি বেশি কাজে লাগে, সরাসরি আপনার ইয়ের সাথে রিলেটেড, সেগুলো নিয়ে দেখবো আমরা। আইর রোল নিয়ে টুকটাক আলাপ করে ফেলেছি। সামারিতে কি কি আছে দেখেন: প্রোডাক্টিভিটি ইমপ্রুভমেন্ট নিয়ে কাজ করি, প্রসেস ইমপ্রুভমেন্ট বাই মোশন রিডিউসিং অ্যান্ড এলিমিনেটিং আননেসেসারি অ্যাক্টিভিটিস। আনএক্সপেক্টেড যে মোশন বা মুভমেন্ট, নড়াচড়া থাকে, এগুলো নিয়ে কাজ করে। আমাদের ম্যানুফ্যাকচারিং প্রসেসের WIP রিডাকশন নিয়ে কাজ করে আই।
অপারেশনের এফিসিয়েন্সি বাড়ানো নিয়ে কাজ করে, ম্যান মেশিন রেশিও নিয়ে কাজ করে। ম্যান মেশিন রেশিও জানি, আমার ফ্যাক্টরিতে টোটাল কত ম্যান আছে আর কত মেশিন ইউজ হচ্ছে, এই দুইটার ভাগফল। প্রসেস ইমপ্রুভমেন্ট নিয়ে কাজ করি বা রিসোর্স ইউটিলাইজেশন নিয়ে কাজ করা হয়। দেন কেপিআই নিয়ে আইর ব্যাপক কর্মযজ্ঞ থাকে। কেপিআই এস্টাবলিশ করা, পাবলিশ করা, ফলো আপ করা, বা এটার সাথে অ্যানুয়াল ইভ্যালুয়েশনকে ট্যাগ করে দেওয়া। ওয়ার্কপ্লেস এনভায়রনমেন্ট বা সেফ ওয়ার্কপ্লেস নিয়ে আইর কর্মকাণ্ড থাকে। প্রোডাকশন প্ল্যানিংয়ে কাজকর্ম করে যাচ্ছে। দেন ওই যে আমার ওয়ার্কফোর্সের ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে ব্যাপক কর্মকাণ্ড থাকে। নতুন কোনো ফ্যাক্টরি হচ্ছে বা নতুন স্টাইল লাইনে ঢুকছে, সেটা লেআউট, ওয়ার্ক স্টেশন বা ম্যাটেরিয়াল ফ্লো কিভাবে হবে, এগুলোর পিছনে আই ভূমিকা রাখছে। তারপরে আই থেকে নিয়মিত কোয়ালিটি, ডেলিভারি, কস্ট এফিসিয়েন্সি, এগুলো নিয়ে এই পারফরমেন্সগুলো পাবলিশ হচ্ছে এবং সেখানে এরিয়া অফ ইমপ্রুভমেন্ট হাইলাইট করা হয়। অ্যাকর্ডিংলি অ্যাকশনে যায় ম্যানেজমেন্ট। ম্যান পাওয়ার ব্যালেন্সিং, টার্গেট সেটিং, মনিটরিং ইত্যাদি আরো অনেক কাজ আছে, এখানে মেজর কয়েকটা তুলে ধরা হয়েছে। আসেন ওয়ার্ক স্টাডি যে দেখলাম, ওয়ার্ক স্টাডি নিয়ে একটু আলাপ করি। কাজ নিয়ে গবেষণা করে কাজকর্ম গার্মেন্টসে, এটা শুধু ওয়ার্ক স্টাডি শুধু গার্মেন্টসের জন্য প্রযোজ্য এমন না, এনি কাইন্ড অফ ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির জন্য, ইভেন সার্ভিস ইন্ডাস্ট্রির জন্য প্রযোজ্য। কাজ নিয়ে অ্যানালাইসিস করা। সো ওয়ার্ক স্টাডির দুইটা ধাপ আছে, দুইটা শাখা আছে। একটা হলো মেথড স্টাডি, দুই হলো টাইম স্টাডি বা ওয়ার্ক মেজারমেন্ট। মেথড স্টাডির কাজ থাকে বেস্ট ওয়ার্ক মেথড বের করা, যেটা দিয়ে আপনার সর্বনিম্ন এফোর্ট লাগবে এবং সর্বনিম্ন সময়ের মধ্যে কাজ শেষ করতে পারবেন। এই বেস্ট মেথডটা ডিজাইন করি আমরা মেথড স্টাডির ভিতর দিয়ে। এটার অনেকগুলো সিস্টেমেটিক উপায় আছে বা অ্যাপ্রোচ আছে। আপনি যখন বেস্ট মেথড পেয়ে গেলেন, নেক্সট কাজ হলো ওই মেথডে কাজ করতে গেলে একজন দক্ষ অপারেটর কত সময়ে শেষ করবে, এটা আসতেছে টাইম স্টাডির ভিতরে, বা এটাকে ওয়ার্ক মেজারমেন্টও বলে। সো ওয়ার্ক স্টাডির শাখা দুইটা, মেথড স্টাডি আর টাইম স্টাডি আর ওয়ার্ক মেজারমেন্ট। ওকে, ওয়ার্ক স্টাডির উৎপত্তি দেখি। এটা কি দেখতেছেন? ঘোড়া দিয়ে কি করে? ওয়াল্টার হেনলে, এর একজন চাষি ছিল, শিক্ষিত চাষি আর কি। সে এই চাষ কিভাবে ইফেক্টিভলি করতে পারে, বেটার ওয়েতে করতে পারে, সেইটা নিয়ে কাজ করছিল। সেখান থেকেই ওয়ার্ক স্টাডির উৎপত্তি। পরবর্তীতে মানে মেথড নিয়ে সে কাজ করছে বেসিক্যালি। এরপরে আসলো টেইলর, ফ্রেডরিক উইন্সলো টেইলর। এসে কি করলো, সেটার সাথে একটা টাইম ইনকর্পোরেট করে দিল। তার পারপাস ছিল কোন কাজে কি সময় লাগা উচিত, বেস্ট আপন দ্যাট আমি ওয়ার্কারকে পে করব, মানে ফেয়ার ওয়ার্ক ফেয়ার পে, এই ধরনের ইয়ে চলে আসলো। সেই ফ্রেডরিক উইন্সলো টেইলরকে সায়েন্টিফিক ম্যানেজমেন্টের জনক বলা হয়। আমরা একটু প্রোডাক্টিভিটি বোঝার চেষ্টা করি। প্রোডাক্টিভিটি আর প্রোডাকশন কি বুঝি? প্রোডাকশন আর প্রোডাক্টিভিটি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স? প্রোডাকশন হলো একটা জাস্ট কোয়ান্টিটি, দিন শেষে বা আওয়ার শেষে আমি কত পিস আউটপুট করলাম, দ্যাট ইজ প্রোডাকশন। যখনই প্রোডাক্টিভিটি আসছি তখনই ইনপুটটাও বিবেচনায় নিতে হচ্ছে। ইয়েস, সো প্রোডাকশনের হারটা হলো প্রোডাক্টিভিটি। প্রোডাকশন হলো একটা কোয়ান্টিটি আর প্রোডাক্টিভিটি হলো রেট অফ প্রোডাকশন। সেই রেট বিভিন্ন ভাবে দেখা হয়। গ্রসলি প্রোডাক্টিভিটি হলো ইনপুট আর আউটপুটের রেশিও। আমরা তো প্রোডাক্টিভিটি বলছি আউটপুট ভার্সাস ইনপুট। তো এফিসিয়েন্সি কিসের প্রোডাক্টিভিটি? এফিসিয়েন্সি দিয়ে আমরা কি দেখি? ওই যে সুইং লাইনের যে এফিসিয়েন্সি মেজার করি, এখানে বেসিক্যালি আউটপুটের সাথে কিসের কম্প্যারিজন হয়? কোন টাইম, মানুষের সময় কত ব্যয় করতেছে, সেই সময়ে কত পিস করার কথা ছিল কত করছে।
সো লেবার যারা সরাসরি প্রোডাক্টের সাথে কাজ করতেছে তাদের প্রোডাক্টিভিটি বের হচ্ছে এফিসিয়েন্সির ভিতর দিয়ে, সুইং লাইন বা প্রোডাকশনের এফিসিয়েন্সির ভিতর দিয়ে। আমরা যে 5M বললাম, ম্যান, মেশিন, ম্যাটেরিয়াল, মেথড, ম্যানুফ্যাকচারিং এনভায়রনমেন্ট, ওর মধ্যে ম্যানের প্রোডাক্টিভিটি আমরা পাচ্ছি এফিসিয়েন্সি দিয়া। এটা আমরা সামনে আরো ডিটেইল লিখবো, ক্লিয়ার হবে। আরো কিছু রিসোর্স আছে, যেমন ল্যান্ড বা বিল্ডিং এর প্রোডাক্টিভিটি যদি আমরা দেখতে চাই তাহলে হতে পারে SAH পার স্কয়ার ফিট। SAH এর সাথে পরিচিত আপনারা? SMB হলো একটা কাজের আদর্শ সময়। কোনো একটা কাজ একজন দক্ষ অপারেটরের যে সময়ের মধ্যে করতে পারা উচিত, দ্যাট ইজ SMB, স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু। সো SMB এর আরেকটা নাম আছে SAM, SAM, স্ট্যান্ডার্ড লাউড মিনিট। SMB আর SAM একই জিনিস। তো SAM কে যখন আওয়ারে নিয়ে যাবেন তখন SAM কে আওয়ারে নিলে মানে 60 দিয়ে ভাগ দিলেই SAH হয়। তো পার স্কয়ার ফিটে আপনি কত স্ট্যান্ডার্ড আওয়ার প্রডিউস করছেন সেটা হতে পারে আপনার বিল্ডিং এর প্রোডাক্টিভিটির একটা মেজার বা সূচক। আমরা যখন ম্যাটেরিয়াল, র ম্যাটেরিয়ালের প্রোডাক্টিভিটি দেখব তখন অনেকভাবে দেখি আমরা। মার্কার এফিসিয়েন্সি, মার্কারের সাথে পরিচিত আপনারা? মার্চেন্ডাইজাররা জানেন বা ফ্যাক্টরিতে যারা আছেন তারা মার্কার কি বুঝেন, আর যারা বোঝেন না তারা একটু সার্চ করে দেখে নিন, এটা বোঝা জরুরি। মার্কার এফিসিয়েন্সি দিয়ে আমার ফেব্রিকের ইউটিলাইজেশন বা ওয়েস্টেজ ডিফাইন হয়। দেন হলো কাট টু শিপ রেশিও, একটা সূচক আছে, কি কাটলাম আর কত শিপমেন্ট করলাম, মাঝখানে সিস্টেম লস কত হলো, এটা দিয়ে বোঝা যায়। এর বাইরেও নানাভাবে ওয়েস্টেজ দেখা যেতে পারে, যেমন টেক্সটাইলে ওয়েস্টেজ পার্সেন্টেজ বিবেচনা করে, বিভিন্ন কালার ভেদে এক এক রকম ওয়েস্টেজ কাউন্ট করে। আমরা যদি মেশিন দেখি, মেশিনের অনেকভাবে দেখা যায়, SAH পার মেশিন আওয়ার। মেশিন আওয়ার আবার একটা নতুন শব্দ আসলো, এক মেশিনের 1 ঘন্টা কাজ করা হলো 1 মেশিন আওয়ার। সিমিলারলি এক মানুষ যদি 1 ঘন্টা কাজ করে সেটাকে বলে 1 ম্যান আওয়ার। কখনো কখনো আওয়ারের জায়গায় ডে দেখে থাকবেন, ম্যান ডে বা মেশিন ডে, তার মানে এক মেশিনের 1 দিনের কাজ, এক মানুষের 1 দিনের কাজ। প্রতি 1 ঘন্টা মেশিন আওয়ারে কত স্ট্যান্ডার্ড আওয়ার প্রডিউস হচ্ছে, এটা মেশিনের প্রোডাক্টিভিটি হতে পারে। বা অনেক ক্ষেত্রে মেশিন ইউটিলাইজেশন দিয়েও প্রোডাক্টিভিটি বের করা হয়। সাধারণত টেক্সটাইলে যে এলাকার প্রোডাকশন মেশিন নিয়ন্ত্রণ করে ওইখানে মেশিন ইউটিলাইজেশনটাই দেখা হয়, আর যেখানে মানুষ নিয়ন্ত্রিত প্রোডাকশন মানে গার্মেন্টস ফ্লোর, সেখানে এটা দেখা হয়। আবার কেউ কেউ এভাবেও দেখে, পার মেশিন পার ডে কত আর্ন করছে, এটাও দেখে। ম্যানেরটা আমরা বললাম, আমরা ট্রেডিশনাল যে এফিসিয়েন্সি শব্দটা শুনি সেটা বেসিক্যালি ম্যান পাওয়ারের প্রোডাক্টিভিটি। এটাকে অন্যভাবেও দেখা যায়, স্ট্যান্ডার্ড অ্যালাউড আওয়ার, প্রডিউসড আওয়ার ভাগ পার ম্যান আওয়ার। আমরা যদি পাওয়ার অ্যান্ড এনার্জি বা ইউটিলিটির প্রোডাক্টিভিটি দেখতে চাই, প্রতি স্ট্যান্ডার্ড আওয়ার প্রডিউস করতে গিয়ে আমরা কত কিলোওয়াট আওয়ার খরচ করছি, কত ইউনিট বিদ্যুৎ খরচ করছি, এভাবে দেখা যেতে পারে। ওকে, আমরা একটা এক্সাম্পল দেখি। ফ্যাক্টরি, 2টা ফ্যাক্টরি দেওয়া হয়েছে। একটা ফ্যাক্টরি 500 পিস করে 50 জন লোক, আর একটা ফ্যাক্টরি 675 পিস করে, ম্যান পাওয়ার 75। সো কোশ্চেন হলো কে বেশি প্রোডাক্টিভ? ফ্যাক্টরি 1। দ্বিমত আছে কারো? কারোই দ্বিমত নাই? একটু ভালো করে চিন্তা করেন। আমরা কিছুক্ষণ আগে SMB তারপরে SAH শব্দগুলো উচ্চারণ করছি, ওইটার সাথে লিঙ্ক করার চেষ্টা করেন। আমি যদি প্রতি ম্যানে দেখি, এইখানে এক একজনে 10 পিস করে করতেছে, তাই না? আর এখানে এক একজনে 9 পিস করে করতেছে। তো
তার মানে কি এটা ভালো? যদি এমন হয় এই করতেছে টি শার্ট, এই করে পোলো শার্ট, তখন কি হবে? তাহলে শুধু এইটুকুই যদি তথ্য থাকে, আপনি চোখ বন্ধ করে ফ্যাক্টরি ওয়ান ভালো বলতে পারবেন না। আপনাকে কি বলতে হবে? যদি সেম প্রোডাক্ট হয় দেন ফ্যাক্টরি ওয়ান ভালো, আদারওয়াইজ শুধু পিস থেকে আমাদের কোনটা ভালো বলা যাবে না। কি করতে হবে? এসএমভি জানতে হবে। যেই প্রোডাক্ট যত ইজি তার এসএমভি তত কম। সো আপনি যদি মিনিট দিয়ে দেখেন পার ওয়ার্কার কত মিনিট প্রডিউস করছে বা পার ওয়ার্কার কত স্ট্যান্ডার্ড আওয়ার প্রডিউস করছে, ওইটা দিয়ে দেখলে রিয়াল প্রোডাক্টিভিটি বের করতে পারবে। সো কখনোই সরাসরি একদম গ্রস লেভেলে সাদামাটা ভাবে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন না। চেষ্টা করলে ভুল করবেন, মার্ক পাবেন না। ওকে, সো প্রোডাক্টিভিটি, ম্যান পাওয়ারের প্রোডাক্টিভিটির সাথে কি কি জড়িত? মানুষ আছে, কোয়ান্টিটি যেটা আউটপুট করছি সেটা আছে, আর হলো টাইম। প্রোডাকশনটা আউটপুট, তাই না? এটার সাথে হয়তো এসএমবি দিয়ে গুণ দিলে আমরা আউটপুট পাবো, আর এই দুইটা যাচ্ছে ইনপুটের ভিতরে। সো আমরা ফর্মুলা কি দেখছি? আউটপুট ভাগ ইনপুট, এটা হলো প্রোডাক্টিভিটি। সো প্রোডাক্টিভিটি বাড়ানোর অপশন অনেকগুলো আছে। ন্যাচারালি সেম ম্যান পাওয়ার সেম টাইম ইউজ করে যদি আমরা আউটপুট বাড়াইতে পারি, প্রোডাক্টিভিটি বাড়বে। বা আউটপুট আগের মতোই আছে, আইদার ম্যান কমছে অথবা টাইম কমে গেছে, স্টিল প্রোডাক্টিভিটি বাড়বে। আমি আউটপুট কমিয়ে ফেলছি, কমে গেছে আউটপুট, তার মানে কি প্রোডাক্টিভিটি কমে গেছে? এক্স্যাক্টলি। তাহলে মানে ইনপুট কতখানি কমছে সেটাও দেখতে হবে। যদি এমন হয় আউটপুট যে হারে কমছে ইনপুট তার থেকে বেশি হারে কমে গেছে, তাহলে এটা প্রোডাক্টিভিটি বাড়ার একটা সাইন। লেটস সে আমরা আগের এক্সাম্পলে দেখলাম 50 জনে 500 করতেছে, আমি লোক কমায় ফেললাম 3 জন, প্রোডাকশন হয়ে গেল 480। প্রোডাক্টিভিটি বাড়ছে না কমছে? বাড়ছে। 3 জনে 30 পিস কমার কথা, কমছে 20 পিস। দ্যাট মিনস আপনার প্রোডাক্টিভিটি বেড়ে গেছে। ভাইস ভার্সা, ম্যান পাওয়ার বাড়ায় দিয়াও প্রোডাক্টিভিটি বাড়ানো সম্ভব। 3 জন লোক বাড়াইলেন, প্রোডাকশন বাড়লো 50 পিস, এক্ষেত্রেও প্রোডাক্টিভিটি বাড়বে। অনেকের একটা রং কনসেপ্ট থাকে, প্রোডাক্টিভিটি বাড়ার জন্য লোক কমায়। লোক কমানো অলওয়েজ সলিউশন না। অনেক সময় লোক বাড়িয়েও প্রোডাক্টিভিটি বাড়ানো যায়। কিছু বটলনেকের এলাকা থাকে, ওই বটলনেকে ম্যান পাওয়ার বাড়িয়ে দিয়েও প্রোডাক্টিভিটি বাড়ানো সম্ভব। সো আইরা কিন্তু দুইভাবেই চেষ্টা করে, কখনো কমানো, কখনো বাড়ায় দিয়া প্রোডাক্টিভিটি বাড়ানোর চেষ্টা করে। আর প্রোডাক্টিভিটি বাড়ার যে সম্ভাব্য এলিমেন্টগুলো আছে, এই যে এই চিহ্ন মানে আগের মতো রাখা, কমে গেছে, বাড়ছে। সো ম্যান আগের মতো, প্রোডাকশন আগের মতো, টাইম কমে গেছে মানে বাড়ছে। তো সম্ভাব্য যত অপশন আছে সবগুলো এখানে দেওয়া। ইজি জিনিস, আপনারা বুঝতে পারবেন দেখলেই। লাস্টে প্রোডাকশন যে হারে কমছে তার থেকে অনেক বেশি হারে ম্যান কমছে। মানে একটু আগে এক্সাম্পল দিলাম, ম্যান কমছে 3 জন, পিস কমছে 20। সমান সমান থাকলে 3 জন কমে 30 পিস কমার কথা ছিল। সো এই এক্সাম্পলটা এটার জন্য প্রযোজ্য। 3 জন মানুষ কমছে, কিন্তু এই প্রোডাকশন 20 পিস না কমে 30 পিস না কমে 20 পিস কমছে, সেটার সাথে এটা যায়। ওকে, আপনাদের অনেক পুরাতন পরিচিত একটা জিনিস দেখি, এটা কি মনে পড়ে? রিকল করতে পারেন? কোথায় থেকে শিখছেন এইটা? এইচএসসি তে পড়ছেন, অনার্সেও পড়ানো হয়, ইভেন আর কোথাও পড়েন নাই? আপনি এখানেও পড়ানো হয়েছে। সো এই থিওরি আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কিভাবে কাজে লাগে
সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এই থিওরির গল্পটা কি কেউ একজন শর্টকাটে বলবেন? মাসলোর গল্পটা কি বলেন? তো একজন মানুষের নিডস যেগুলোকে তিনটা ভাগে ভাগ করা হয়। দেখা যায় যে একটা বেসিক নিডস যেটা ছাড়া মানুষের মানে ডেইলি লাইফে তার পক্ষে চলা সম্ভব না। তার মধ্যে যেমন হচ্ছে ফুড, ওয়াটার, মানে হচ্ছে আমাদের যে মানে খাবার দাবার, বা হচ্ছে গিয়ে বাসস্থান, বা হচ্ছে গিয়ে চলাফেরার জন্য, বা হচ্ছে সিকিউরিটি, যেটা হচ্ছে আমাদের বলা যায় যে ডেইলি লাইফে বেসিক নিড এক কথায়। আর সাইকোলজিক্যাল নিডস এর মধ্যে আমাদের যেমন সমাজে আমাদের সাস্টেইন করতে হবে, কিছু রিলেশনশিপ বিল্ড করতে হয়। এটা কিন্তু আমরা রিলেশনশিপ অথবা ফ্রেন্ডস বানাই। তারপরে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে দেখা যায় কাজ করছি, সেগুলোর যে অ্যাকমপ্লিশমেন্ট, আমি আমার গোলটা অ্যাচিভ করতে পারছি কিনা, সেটা আমার একটা যে ভিতরকার একটা নিড, সেটা বোঝা। আর হচ্ছে গিয়ে সেলফ ফুলফিলমেন্ট নিডস হচ্ছে গিয়ে আমি নিজে কতটুকু মানে নিজের যে আমার প্রয়োজনটা আমি সেটা মানে দিন শেষে অ্যাচিভ করতে পারলাম। ওকে, সেটা হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান এগুলাই বেসিক, মূলত বেসিক নিডের মধ্যে পড়ে। একটা মানুষের যখন এই নিডটা, এই চাহিদাটা পূরণ হয়ে যায়, দেন তার সেফটি নিড চলে আসে। সে একটু সিকিউরড লাইফ চায়, প্রোটেকশন চায়। এটাও যখন তার পূরণ হয়ে যায়, তখন কি রিলেশনশিপের দিকে ঝোঁকে, সোশ্যালাইজেশনের ব্যাপারটা চলে আসে। সে একটু সামাজিকভাবে একটা কিছু ব্যক্তিবর্গের সাথে রিলেশনশিপ বন্ডিং এ যেতে চায়, ফ্রেন্ডশিপ তৈরি করে, আত্মীয়তার ব্যাপার স্যাপার থাকে। এই চাহিদাটাও যখন পূরণ হয়ে যায়, পরের ধাপ থাকে সে নেতা হইতে চায়, সমাজের মধ্যে লিডার পজিশনে নিজেকে দেখতে চায়, একটু গণ্যমান্য হইতে চায়। দিস ইজ কল এস্টিম নিড। এবং সে লিডারশিপ পজিশনে চলে গেছে, এরপরের আরেকটা ধাপ আছে, সেটাকে বলে হলো সেলফ অ্যাকচুয়ালাইজেশন। এই জায়গায় এসে তার চাহিদা থাকে তার ক্যারিয়ারের সর্বোচ্চ জায়গায় সে পৌঁছে যাবে, যাতে করে মানুষ তাকে মনে রাখে, বা আত্মতৃপ্তির একটা ব্যাপার থাকে। এইখানে যখন আপনি থাকবেন, তখন তার জন্য কোনো মোটিভেশন দরকার হয় না। আপনি মানুষ বেস্ট এফোর্ট দিয়ে দেয়। আর এই চারটা স্টেজে থাকা অবস্থায় তার জন্য মোটিভেটিং ফ্যাক্টর লাগে। উইদাউট মোটিভেশন সে ভালো রেজাল্ট দিবে না। সো আপনি যাদের নিয়ে কাজ করতেছেন, তারা এই 5টা লেয়ারের কোন লেয়ারে আছে, আপনার সেটাকে আইডেন্টিফাই করতে হবে। যদি এই লেয়ারে কেউ থাকলে, তাকে নিয়ে আপনার কোনো টেনশন নেই। আর এই 4টার মধ্যে থাকলে তাকে কোন ধরনের ট্রিটমেন্ট হবে, সেটা নিয়ে ভাবতে হবে। এই ম্যাসলোর আরেকটা থিওরি আছে, থিওরি এক্স, থিওরি ওয়াই। এক্স এর গল্প কি আর ওয়াই এর গল্প কি? এক্স হলো তাকে ফোর্স করতে হবে, ধাক্কাইতে হবে, ঝাড়ি দিতে হবে, যত ঝাড়ি তত কাম। এটা হলো এক্স এর গল্প। সেই ম্যাসলো আবার ওয়াই বলছে যে ঝাড়ি চলবে না, ঝাড়ি দিলে নেগেটিভ রেজাল্ট হবে, তাকে পজিটিভলি মোটিভেট করতে হবে। এখন আপনি কখন থিওরি এক্স অ্যাপ্লাই করবেন, কখন ওয়াই অ্যাপ্লাই করবেন, সেটার সাথে এটা রিলেশন আছে। যখন মানুষ এই দুইটা লেভেলের ভিতর আছে, তো তার সোশ্যাল স্ট্যাটাস আপনাকে যাচাই করতে হবে, যাচাই করে দেখতে হবে সেই দুইটার মধ্যে পড়ে কিনা। যদি দেখেন এই দুইটার মধ্যে পড়ছে, তার জন্য বেস্ট সলিউশন হলো থিওরি এক্স, যত ঝাড়ি তত কাজ। যখন মানুষ এই লেভেলে আছে, ঝাড়িতে তার কাজ হবে না, তাকে পজিটিভলি মোটিভেট করতে হবে। সেই লেভেলের লোকের সাথে গিয়ে যদি আমরা এক্স অ্যাপ্লাই করে ফেলি, সার্টেনলি আউটকাম আসবে নেগেটিভ। আবার এই লেভেলের লোকের সাথে যদি আমরা ওয়াই ব্যবহার করি, সেক্ষেত্রেও নেগেটিভ রেজাল্ট আসবে। আপনাকে বুঝতে হবে আপনি কাদের সাথে ডিল করতেছেন। আমাদের বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে এখন কোন জায়গায় আছে ওয়ার্কাররা? বেসিক মোটামুটি সবারই পূরণ হয়ে গেছে। একটু খেয়াল করলে দেখবেন
আমরা যারা স্টাফ লেভেলে আছি, অফিসার বা উপরে যারা আছি, আমাদের কিন্তু কোনো কারণে একদিনের বেতন কাটা গেলে গায়ে লাগে, লাগে না? ওয়ার্কাররা দেখবেন ধুমধাম অ্যাবসেন্ট করে দিচ্ছে। ওরা একদিন অ্যাবসেন্ট করা মানে হাজিরা বোনাস যায় 600-700 টাকা, এবং একদিনের তার ইনকাম চলে যায়। হয়তো দেখবেন প্রায় 1500 টাকা একদিন অ্যাবসেন্ট করলেই হারায়। ড্যাম কেয়ার, ধুমধাম অ্যাবসেন্ট করতেছে, 5-6% অ্যাবসেন্টিজম, কোনো ফ্যাক্টরিতে আরো বেশি। এটা কেন করতে পারতেছে? তার অর্থনৈতিক চাহিদাটা পূরণ হয়ে গেছে। সো ম্যাসলোর এক্স থিওরি আমাদের ভুলে যেতে হবে। আবার যদি কাউকে এই জায়গায় আইডেন্টিফাই করে ফেলেন, তার পিছনে আপনার কোনো এফোর্ট দেওয়ারই দরকার নেই। তাকে শুধু টার্গেট দিয়ে দিবেন, ভাই তোমার এই সময় এটা করতে হবে, দেখবেন সে করে ফেলছে। আর বাকিদের জন্য একটু মূলা ঝুলাইতে হবে, টার্গেটের সাথে একটু ইনসেন্টিভ অ্যাড করে দিতে হবে। তারপরে ঘন ঘন মোটিভেশনাল ট্রেনিং এ, অ্যাওয়ারনেস ট্রেনিং এর আয়োজন করতে হবে। তো যত বেশি অ্যাওয়ারনেস বাড়াবেন তার ভিতরে, সেই সাথে ইনসেন্টিভ, কম্বাইন এফোর্ট হবে আপনার ভালো প্রোডাক্টিভিটি। ক্লিয়ার তো না? ওকে, টোটাল টাইম অফ এ জব সম্পর্কে একটু ধারণা নিই। একজন ওয়ার্কার সারাদিনে যে সময় ব্যয় করে বা কাজের পিছনে যে সময়টা ব্যয় করে, এটাকে 3টা ক্যাটাগরিতে ভাগ করা যাচ্ছে। একটা বলছে বেসিক ওয়ার্ক কন্টেন্ট। বেসিক ওয়ার্ক কন্টেন্ট হলো কাজটা করতে মেইন যে সময় লাগে। আমি পকেট অ্যাটাচ করছি, ওই যে ফেব্রিক তুলে নিলাম, অ্যালাইন করলাম, সেলাই করলাম, সেলাই শেষে সুতা কেটে রেখে দিলাম, এইটুকুর ভিতর যে সময় লাগলো, এটাকে বলতেছি বেসিক ওয়ার্ক কন্টেন্ট। এরপরে আসছে ওয়ার্ক কন্টেন্ট অ্যাডেড বাই পুয়ার ডিজাইন অর লেআউট। প্রোডাক্ট ডিজাইনে ঝামেলা আছে বা আপনার লেআউটে ঠিক নাই, যা এর কারণে অনেক ক্ষেত্রে কি হয়, সময় বেশি লাগে, ওইটা এই ক্যাটাগরিতে পড়ছে। তারপরে আরেকটা আছে ওয়ার্ক কন্টেন্ট অ্যাডেড বাই ইনএফিশিয়েন্ট ওয়ার্ক মেথড, তার ওয়ার্ক মেথডে ঝামেলা আছে। আর একটা আছে ইনইফেক্টিভ টাইম, টোটালি বসে থাকে ওয়ার্কার, ওয়েটিং টাইম, নেক্সট স্টাইল কি হবে, না মেশিন নষ্ট হয়ে আছে, বসে আছে, সঠিক ইনস্ট্রাকশনের অভাবে বসে আছে, এটা হলো এই ক্যাটাগরিতে পড়ে। সো এই পুরা টাইমটাই আমার ইনইফেক্টিভ টাইম। আমাদের ফোকাস দিতে হবে কি, এই বেসিকটা আমরা যত বাড়াইতে পারবো। এটা বাড়াইতে গেলে কি করতে হবে, আমার এই যে এই সব যে ইনএফিসিয়েন্সি গুলো আছে বা ওয়েস্ট টাইম আছে, এগুলাকে এলিমিনেট করতে হবে। কস্টিং ফর্মুলা সবাই জানি না, সেলিং প্রাইস আমরা বের করি ম্যানুফ্যাকচারিং কস্ট প্লাস প্রফিট, এভাবেই তো নাকি বর্তমান জামানায় এই ফর্মুলা চলে? মার্চেন্ডাইজাররা ভালো বলতে পারবে, চলে কি কি চলে, বর্তমান কনসেপ্টটা কি? সেলিং প্রাইস আর আপনার হাতে নাই। বাইরেরা কেন বলতেছে? তারা আমাদেরকে পেয়ে বসছে, তাদের কাছে আমার মতো আর একজন দেওয়ার জন্য রেডি। সো সেলিং প্রাইসে আমাদের হাত নাই। কোম্পানি টিকতে গেলে প্রফিটও করতে হবে, একটা মিনিমাম লেভেলের প্রফিট তো লাগবেই নাকি? সো আমাদের মাইন্ডসেট চেঞ্জ হয়ে, এটা জাস্ট ফিলোসফিক্যালি, আপনি যদি অঙ্কে ফর্মুলা বলেন, জিনিস একই দেখাবে বীজগণিত চিন্তা করলে। আমাদের মাইন্ডসেট শিফট হয়ে কি হবে, আমাদের হিসাব করতে হবে ম্যানুফ্যাকচারিং কস্ট। আমি কোন দামে বিক্রি করতে পারবো, সেখান থেকে 5% 10% যাই হোক প্রফিট করব। এই সেলিং প্রাইস মাইনাস প্রফিট যে অ্যামাউন্টটা আসলো, ওই অ্যামাউন্টের মধ্যে আমার খরচ যদি আমি নিয়ন্ত্রণ করতে পারি, আমি সাস্টেইন করব, না পারলে হারিয়ে যাব। সো এই ম্যানুফ্যাকচারিং কস্টের নিয়ন্ত্রণ কোথা থেকে হচ্ছে, এটা একটু বোঝার চেষ্টা করি।
ম্যানুফ্যাকচারিং কস্টকে কয়টা শাখা আছে নরমালি? র ম্যাটেরিয়াল, তারপরে একটু বইয়ের ভাষায় বলেন, ইকোনমিক্সের ভাষায় বলেন। লেবার কস্ট আর ওভারহেড কস্ট। র ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড। আমরা যদি র ম্যাটেরিয়ালের কথা চিন্তা করি, ইউজুয়ালি কত পিস ইউজ করতেছি তার সাথে র ম্যাটেরিয়ালের সরাসরি রিলেশন। আমাদের নিয়ন্ত্রণের বাইরে মূলত এই দুইটা জায়গা। লেবারের পিছনে, লেবারের ইউটিলাইজেশন আমাদের নিয়ন্ত্রণের বাইরে বা বেশি সাফার করি এটা নিয়ে, আবার ওভারহেড নিয়েও সাফার করি। ওভারহেডের মধ্যে কি কি আছে বা লেবার কস্টের মধ্যে কি কি আছে? লেবার কস্টের মধ্যে কোন কোন আইটেমগুলো যায়? অনলি ওয়ার্কারের বেতন, অনলি ওয়ার্কারের পিছনে আমি যে খরচ করতেছি দ্যাট ইজ লেবার কস্ট। এর বাইরে যাবতীয় খরচ যা আছে, স্টাফ, বিদ্যুৎ বিল, স্টেশনারি, ফুয়েল, হাবিজাবি যত খরচ আছে সব ওভারহেডের মধ্যে যায়। আর্নিং হচ্ছে কোথা থেকে? ওভারহেড থেকে আর্ন হচ্ছে। র ম্যাটেরিয়াল তো খরচ হচ্ছে ভাই। এদের মধ্যে আর্ন করে কারা? আর্নিং এ ভূমিকা রাখছে সরাসরি কে? লেবার। সো আমাদের যদি গার্মেন্টস এর কনটেক্সটে আসি, লেবার হবে আমার মেইন ফোকাস। সো লেবার কস্ট হবে আপনার ম্যানুফ্যাকচারিং কস্টের মূল চালিকা শক্তি। সো আমাদের মেইন ফোকাস দিতে হবে ওয়ার্কারের সময়ের কত বেশি ব্যবহার করতে পারতেছি সেই দিকে। পাশাপাশি ওভারহেড খরচ কমানোর দিকেও তো মনোযোগ দিতেই হবে। তারপরে র ম্যাটেরিয়াল কনজাম্পশনে এফিসিয়েন্সি কত বাড়ানো যায় ওই দিকেও দিতে হবে। বাট মেইন ফোকাস, আপনি লেবারের টাইম ইউটিলাইজেশন যদি আপনার নিয়ন্ত্রণের বাইরে থাকে দেন আপনি কম্পিট করতে পারবেন না। হ্যাঁ, এবার আসেন লেবারের টাইম কিভাবে নষ্ট হচ্ছে সেটাও একটু দেখার চেষ্টা করি। কিছু কারণের জন্য ওয়ার্কার নিজেই দায়ী, কিছু আছে ম্যানেজমেন্ট দায়ী। ওয়ার্কার কোনগুলোর জন্য দায়ী? সে ডিফেক্ট তৈরি করছে, তাকে দায়ী করতে পারেন। এরপরে তার স্কিল নাই, আনস্কিলড। তারপরে সে কাজে অমনোযোগী বা অ্যাবসেন্ট করছে, এগুলাকে ওয়ার্কারের কাঁধে ফেলতে পারেন। আর ম্যানেজমেন্টের কাঁধে কি কি ফেলা যায়? মেশিন নষ্ট হয়ে গেছে, বিদ্যুৎ চলে গেছে, কাজ দিতে পারেন নাই, বসে আছে, তারপরে ঘন ঘন স্টাইল চেঞ্জ হচ্ছে বা ট্রেনিং বেশি, ইত্যাদি। এই রিজনগুলা ম্যানেজমেন্টের কাঁধে ফেলা যায় নাকি? একটু ভালো করে চিন্তা করলে দেখবেন যেগুলার জন্য লেবার দায়ী এগুলার পিছনেও 90% ম্যানেজমেন্ট রেসপন্সিবল। সেটাই বলতে চাচ্ছি যে প্রপার ট্রেনিং কারিকুলামের ঘাটতি থাকলে আমার এখানে এক্সেস মোশন বা আনস্কিলড ওয়ার্কফোর্সের ব্যাপারটা আসবে। বাট আমি যদি ট্রেনিং কারিকুলাম পারফেক্ট থাকে দেন এই প্রবলেমটা আমার থাকবে না। বা ইভেন অ্যাবসেন্টিজমের কথা যদি বলেন, ঝামেলা কোথায়? বস উল্টাপাল্টা ঝাড়ি মারছে, মন খারাপ, অ্যাবসেন্ট করে দিছি, আমার একদিন ছুটি দরকার, 3 দিন ছুটি কাটায় চলে আসছি। এগুলো ঘটে। আপনার স্যালারির কোনো সমস্যা নেই, আপনার রিপোর্টিং বসের বিহেভিয়ার খারাপ, চাকরি ছেড়ে চলে যাচ্ছেন অনেক। সো এই লেবার যে পার্টটার জন্য দায়ী, এটার 90% কারণই হলো ম্যানেজমেন্ট সিস্টেম। তাদের সাথে তাদের বসেরা কিভাবে ডিল করতেছে সেটাই মেইন ইস্যু। সো আমি যদি লেবার ইউটিলাইজেশনের কথা বলি, আমাদের ফোকাস দিতে হবে আমাদের ম্যানেজমেন্ট সিস্টেম কেমন সেটার দিকে। ম্যানেজমেন্ট সিস্টেমের ইনএফিশিয়েন্সি বা খারাপ দিকগুলো আমাদের ইমপ্রুভ করতে হবে, তবেই আমরা এই জায়গার এদের ইউটিলাইজেশন বেস্ট করতে পারবো। সো যেই সব কারণে এখানে ইনএফিশিয়েন্সি জেনারেট হচ্ছে বা টাইম লস হচ্ছে, ওগুলো আমাদের আইডেন্টিফাই করে স্টেপ বাই স্টেপ রিমুভ করতে হবে।
প্রোডাক্টিভিটি কমিয়ে দেয় এমন কিছু বিষয় আমরা একটু শর্টকাটে দেখে আসার চেষ্টা করি। এটা নিয়ে অনেক বেশি বলবো না, আরো অনেক কিছুই বলা যায় যা লেখা আছে, কমন সেন্স থেকে আন্দাজ করা যায়। যেমন ধরেন ডিজাইন বা স্পেসিফিকেশন যদি ফল্ট থাকে, ডিফেক্ট, ডিজাইনে কোনো ঝামেলা আছে, প্রোডাকশন করতে সময় বেশি লাগতেছে, তো সাইন করে দেন। অনেক সময় আমাদের হয় না, স্যাম্পল সেকশন হয়তো 1 পিস 2 পিস সুন্দর কোয়ালিটি করে দিয়ে দিছে, বাল্কে এসে আমরা পারতেছি না, একটা মেশিনে একটা অপারেশন এসে আটকে গেছে, এটাই ক্যাটাগরিতে পড়তে পারে। তারপরে ডিজাইন এমন ভাবে করছে এখানে আপনার ইফেক্টিভ ওয়ার্ক মেথড অ্যাপ্লাই করতে পারতেছেন না, দেন ডিজাইনের কারণে ফেব্রিক বেশি নষ্ট হচ্ছে, বা প্যাটার্নের শেপের কারণে ফেব্রিক ইউটিলাইজেশন কমে যাচ্ছে। আমাদের প্যাটার্নে অনেক সময় 1 মিলি 2 মিলির শেপের এদিক সেদিক করলেও কিন্তু ব্যাপক একটা কস্ট সেভিং চলে আসে। এই জিনিসগুলো অলওয়েজ নেওয়া হয় না। তারপরে প্রচুর স্টাইল ভ্যারাইটি, প্রচুর সাইজ রেঞ্জ, এগুলোর ক্ষেত্রেও আপনার প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে। মেথড নিয়ে দেখি, রং মেশিন দিচ্ছেন বা রং মেথডে কাজ করতেছে, বা ওয়ার্ক প্লেস লেআউট ঠিক নাই, ওয়ার্কিং মেথড ঠিক নাই। ম্যানেজমেন্টের শর্টকামিং দেখি, অনেক আছে, এখান থেকে কয়েকটা উল্লেখ করা হয়েছে। এক্সেস প্রোডাক্ট ভ্যারাইটি, আপনার স্ট্যান্ডার্ড সেট করা নাই, কোয়ালিটি স্ট্যান্ডার্ডে ঝামেলা আছে, প্ল্যানিংয়ে ঝামেলা, ফেব্রিক অ্যাক্সেসরিজ এগুলো আপনি ঠিকঠাক মতো দিচ্ছেন না, মেশিন মেইনটেনেন্স ঠিক নাই, ঘন ঘন অ্যাক্সিডেন্ট হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। ওয়ার্কারের কন্ট্রোলে যেগুলো দেখছি, অ্যাবসেন্টিজম, সে কেয়ারলেস ভাবে কাজকর্ম করতেছে এবং কেয়ারলেস কাজকর্মের কারণে অ্যাক্সিডেন্টও হয়, এগুলো আমরা ওয়ার্কারকে দায়ী করতে পারি। আমাদের প্রথম পার্টে মোটামুটি এই আমরা কি কি কভার করলাম এখন পর্যন্ত। ইন্ডাস্ট্রিয়াল, শুরুতে আমরা আরএমজি প্রসপেক্ট এবং থ্রেডগুলো দেখলাম, তারপর ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর অ্যাপ্লিকেশন গুলো সম্পর্কে জানলাম। এরপরে কি দেখলাম, প্রোডাকশন প্রোডাক্টিভিটি বোঝার চেষ্টা করলাম, যেখান থেকে আমি একটা ডিক্লারেশনও দিছিলাম, তাই না? তারপরে ম্যানুফ্যাকচারিং কস্ট ড্রাইভার সম্পর্কে বোঝার চেষ্টা করলাম, যে কস্ট প্রতি পিসে খরচ কমাইতে গেলে আমার লেবারের সময়ের সদ্ব্যবহার করতে হবে। দেন টোটাল ওয়ার্ক কন্টেন্ট দেখলাম এবং প্রোডাক্টিভিটি কমিয়ে দেয় এমন বিষয়গুলো জানলাম। এর ভিতরে কোনো কোশ্চেন?